একটু নিরিবিলি খুঁজছেন তো? তাহলে আসুন, কানে কানে বলি কিছু কথা। কেউ শুনছে না তো? নিশ্চিত করুন দরজাটা ভালো করে বন্ধ করে নিন। আমার নাম অনন্যা। আমার বাড়ি বর্ধমান। আজকাল যা সব ঘটে চারপাশে তা দেখে বিশ্বাস করতেও কষ্ট হয়, কিন্তু সত্যিটা যে তার চেয়েও অদ্ভুত আর অপ্রকাশ্য তা আমি নিজের জীবনেই বুঝেছি। ভাবিনি কখনো যে আমার জীবনটা এমন একটা মোড়ে এসে দাঁড়াবে যেখানে সব হিসেব নিকাশ পাল্টে যাবে। আমার স্বামী অরুণ, ও তো কর্মসূত্রে প্রায়ই বাইরে বাইরে থাকে। 1 মাসের মধ্যে হয়তো 4-5 দিন বাড়িতে থাকে, বাকিটা সময় কাটায় অন্য শহরে প্রজেক্টের কাজে। আমিও প্রথমে এই একা থাকাটা বেশ উপভোগ করতাম। নিজের মতো করে সময় কাটানো, টিভি দেখা, বই পড়া। কিন্তু দিনে দিনে সেই নির্জনতা যেন একটা শূন্যতা তৈরি করতে শুরু করলো আমার ভেতরে। একটা অদ্ভুত অপ্রাপ্তি, একটা গভীর অভাব ঘিরে ধরত আমায়। আর ঠিক সেই সময়টাতেই আমার জীবনের সব হিসেব ওলটপালট করে দিল সৌম্য। সে আমার ভাসুরপো, অরুণদার ছোট ভাইয়ের ছেলে। যদিও বয়সে আমার দেবরই হয়। ছেলেটা খুবই শান্ত, ভদ্র আর লাজুক ছিল প্রথম দিকে। যখন কলেজে পড়ত বাড়িতে আসত মাঝে মাঝে। আসত, একটু গল্প করত, নিজের মনে হাসত আর চলে যেত। কিন্তু সেই হাসি, সেই নিষ্পাপ চোখ যেন কেমন একটা মাদকতা নিয়ে আসত। আমার বয়স তখন 30-এর কোঠায়। অরুণের সঙ্গে বিয়ে হয়েছে প্রায় 8 বছর। 8 বছরের সংসার জীবন, যেখানে ভালোবাসার চেয়েও অভ্যাসের গভীরতাটা বেশি ছিল। অরুণ ভীষণ ভালো মানুষ, যত্নশীল স্বামী, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়েছিল আমাদের মধ্যে। শারীরিক দূরত্ব, মানসিক দূরত্ব। আমার ভেতরে যে একটা অস্থির মন ছিল, একটা আবেগপ্রবণ নারী লুকিয়েছিল, সেটা যেন ক্রমশ শুকিয়ে যাচ্ছিল। আর ঠিক সেই শুকিয়ে যাওয়া নদীতে প্রথম জলের ছিটে পড়ল সৌম্যর চোখের ইশারায়। ওর কলেজ ছুটি পড়লে বাড়িতে আসত। প্রথমে অল্প সময়ের জন্য, পরে ছুটির পুরোটা সময়। আমার সাথে গল্প করত, আমি রান্না করলে পাশে দাঁড়িয়ে দেখত, মাঝে মাঝে টুকটাক সাহায্য করত। একটা অদ্ভুত অনুভূতি হতো ওর কাছাকাছি থাকলেই। ওর উপস্থিতিটাই যেন সব শূন্যতা ভরিয়ে দিত। ওর শরীর থেকে একটা সুগন্ধ আসত, যা আমার মনকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলত। প্রথম দিকে ভাবতাম ছোট ভাইয়ের মতো দেখছে আমাকে, হয়তো এটাই স্বাভাবিক। কিন্তু ধীরে ধীরে সেই স্বাভাবিকতার বেড়া ভাঙতে শুরু করল। একদিন দুপুরে রান্নাঘরে আমি কাজ করছিলাম। বাইরে সেদিন প্রবল বৃষ্টি, আকাশ কালো হয়েছিল। অরুণ তখনও ফেরেনি। সৌম্য বই পড়ছিল পাশের ঘরে। হঠাৎ কারেন্ট চলে গেল। আমি অন্ধকারে হাতড়ে কিছু খুঁজছিলাম, আর ঠিক তখনই সৌম্য আমার পেছনে এসে দাঁড়ালো। বৌদি, কি করছো? কারেন্ট নেই তো? ওর কণ্ঠস্বর শুনে আমার গা কাটা দিয়ে উঠল। ওর শরীরের উষ্ণতা আমার খুব কাছাকাছি অনুভব করছিলাম। কিছু না, লণ্ঠনটা খুঁজছিলাম, আমি কোনো মতে বললাম। ও আমার পাশে এসে দাঁড়ালো, একেবারে গা ঘেঁষে। অন্ধকারেও ওর চোখের তারায় আমি এক অদ্ভুত আলো দেখলাম। আমাদের দুজনের নিঃশ্বাস যেন এক হয়ে যাচ্ছিল। ওর হাতের আঙুল আমার হাতের খুব কাছাকাছি ছিল, আর আমার মনে হচ্ছিল এই বুঝি ও আমায় ছুঁয়ে ফেলবে। সেই মুহূর্তে আমি যেন চাইছিলাম ও আমায় ছুঁয়ে ফেলুক, সব বাধা ভেঙে যাক। কিন্তু ও শুধু আমার হাতে টর্চটা ধরিয়ে দিল। এটা নাও বৌদি। আমি টর্চটা নিলাম, কিন্তু ওর আঙুলের স্পর্শ আমার হাতে লেগে থাকল কয়েক মুহূর্তের জন্য। সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো তীব্র, মাদকতার মতো আচ্ছন্নকারী। আমার শরীর যেন অসাড় হয়ে আসছিল। সেদিন রাতে ঘুমোতে পারিনি। সৌম্যর স্পর্শ, ওর চোখের সেই নীরব ভাষা আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। আমার মনে হচ্ছিল আমি যেন একটা অপরাধ করে ফেলেছি, যা শুধু মনের গভীরে। কিন্তু সেই অপরাধ বোধের চেয়েও বেশি ছিল একটা তীব্র আকর্ষণ, একটা অদ্ভুত নেশা। এরপর থেকে সৌম্যর প্রতিটি আনাগোনায়, প্রতিটি কথায় আমি যেন নতুন অর্থ খুঁজতে শুরু করলাম। ও যখন বাড়ির ছোটখাটো কাজ করে দিত কিংবা আমার কোনো কথা মন দিয়ে শুনত, আমার মনে হতো ও বুঝি শুধু আমাকেই দেখছে, শুধু আমার জন্যই এসব করছে।
আমার সাজ পোশাকে তখন একটা পরিবর্তন আসতে শুরু করলো। আগে যেখানে আলগা শাড়িতে দিন চলে যেত, সেখানে এখন আমি একটু ফিটফাট থাকতে শুরু করলাম। আলতো হাতে কপালে টিপ, সামান্য কাজল আর একটা হালকা রঙের শাড়িতে নিজেকে সাজাতাম। আমি জানি ও আমার দিকে তাকিয়ে থাকে। আমার মনে আছে একদিন আমি একটা গাঢ় নীল রঙের জামদানি পরেছিলাম। শাড়ির ভাঁজে আমার শরীরের বাঘগুলো বেশ স্পষ্ট ছিল। কোমরের দিকে আঁচলটা সামান্য উঠে থাকায় একটা আলতো আভাস পাচ্ছিল। আমার চুলগুলো তখন খোলা ছিল, পিঠের ওপর ছড়িয়ে। রান্নাঘর থেকে বেরোতেই দেখি সৌম্য দরজার কাছে দাঁড়িয়ে। ওর চোখ যেন আমার দিকেই। একটা মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। ওর চোখে এক অদ্ভুত মুগ্ধতা, এক নীরব প্রশংসা। আমি লজ্জায় লাল হয়ে গেলাম, দ্রুত চোখ নামিয়ে নিলাম। কিন্তু সেই দৃষ্টি যেন আমার মনে গেঁথে গেল। আমার ভেতরে একটা নারী সত্তা যেন জেগে উঠল, যা এতদিন ঘুমিয়েছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাকে নতুন করে দেখতে শিখিয়েছে, আমার অস্তিত্বকে নতুন করে অনুভব করতে শেখাচ্ছে। আমার মনে পড়ে সেই দুপুরটার কথা। গরমের দুপুর, সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল। অরুণ তখনও বাইরে। আমি রান্না সেরে নিজের ঘরে এসেছিলাম। একটা হালকা সুতির শাড়ি পরেছিলাম। ব্লাউজটা ছিল হাত কাটা, গলার কাছে কিছুটা ডিপ নেকলাইন। গরমে দরদর করে ঘামছিলাম। হঠাৎই সৌম্য আমার ঘরে এলো। একটা বই চাইছিল ও। আমি আলমারি খুলে বই দেখাচ্ছিলাম। আলমারিটা ছিল এমন উঁচু যে আমার হাত পৌঁছাচ্ছিল না। আমি উঁচু হয়ে বই নামানোর চেষ্টা করছিলাম, আর আমার শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়েছিল। আমি খেয়াল করিনি। যখন বইটা প্রায় হাতে নিয়ে এসেছি, তখন টের পেলাম সৌম্যর উষ্ণ নিঃশ্বাস আমার পিঠের ওপর, আমার গলার কাছে, আমার ঘাড়ে যেন ওর নিঃশ্বাস পড়ছে। আমার শরীরটা যেন কেঁপে উঠল। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। ও আমার খুব কাছে দাঁড়িয়ে, ওর চোখ আমার খোলা পিঠের ওপর। আমি দ্রুত আঁচলটা তুলে নিলাম, কিন্তু তার আগেই ওর চোখের গভীরে আমি এক তীব্র আবেগ দেখে ফেলেছিলাম। সেই দৃষ্টি ছিল একই সাথে নিষিদ্ধ এবং আকাঙ্ক্ষিত। ও দ্রুত চোখ নামিয়ে নিল, বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু আমি স্পষ্ট অনুভব করেছিলাম আমাদের দুজনের মধ্যে একটা অলিখিত সীমানা ভেঙে গেছে। এরপর থেকে আমাদের কথাবার্তায়, চোখের ইশারায় যেন একটা গোপন ভাষা তৈরি হলো। আমি যখন শাড়ি পরতাম, তখন হয়তো কোমরের কাছে ভাঁজটা একটু কম রাখতাম, বা ব্লাউজের হাতটা একটু ছোট পরতাম। এগুলো ছিল আমার নিজস্ব সংকেত, আমার নিজস্ব নীরব আমন্ত্রণ। আর ওর দিক থেকেও আসত নীরব উত্তর। আমার দিকে তাকাতে গিয়ে হঠাৎ করে চোখ নামিয়ে নেওয়া, আমার কথার মাঝে অন্যমনস্ক হয়ে আমার দিকে তাকিয়ে থাকা। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের সম্পর্কটাকে নতুন একদিকে নিয়ে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। সেদিন আকাশ মেঘলা ছিল। সৌম্য এসে আমার পাশে বসল। দুজনের মধ্যে দীর্ঘ নীরবতা। তারপর ও হঠাৎ করে বলল, বৌদি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। এই প্রথম ও এমন সরাসরি প্রশংসা করল। আমার বুক ধরফর করছিল। কই না তো, রোজকার মতোই, আমি কোনো মতে বললাম। ও আমার দিকে তাকিয়ে আলতো করে হাসল। জানো বৌদি, তুমি যখন হাসো তখন তোমার গালে টোল পড়ে, সেটা দেখতে খুব ভালো লাগে। ওর কথায় আমার সারা শরীর যেন শিহরিত হচ্ছিল। আমি মাথা নিচু করে কফি খাচ্ছিলাম, যাতে ও আমার লাল হওয়া মুখটা দেখতে না পায়। কিন্তু ওর কথাগুলো আমার কানে মধু ঢেলে দিচ্ছিল। আমাদের এই গোপন ভালো লাগাটা ধীরে ধীরে আরও গভীরে যাচ্ছিল। অরুণদার অনুপস্থিতিতে আমরা দুজন বাড়িতে অনেকটা সময় একসাথে থাকতাম। ওর ল্যাপটপে সিনেমা দেখতাম একসাথে বসে। সোফায় গা ঘেঁষে বসা, হাতটা হয়তো অসাবধানতাবশত ওর হাতের ওপর গিয়ে পড়া। সেই হালকা স্পর্শেই যেন এক তীব্র অনুভূতি হতো। বুকের ভেতরটা কেমন যেন তোল পার করত। এই অনুভূতিগুলো ছিল নতুন, ছিল নিষিদ্ধ, আর ঠিক ততটাই তীব্র। আমি জানতাম এটা ভুল। সামাজিকতার সব বাঁধন ভাঙছে আমাদের এই নীরব ভালোবাসা। কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। আমার ভেতরে যে সুপ্ত আবেগ ছিল, যে ভালোবাসা এতদিন প্রকাশের পথ খুঁজে পায়নি, তা যেন সৌম্যের সান্নিধ্যে মুক্তি পাচ্ছিল। ওর চোখের চাহনি, ওর নীরব উপস্থিতি, ওর কণ্ঠস্বরের সুর, সব কিছুই আমার মনকে আচ্ছন্ন করে রাখত। মনে পড়ে একটা শীতের রাতের কথা। অরুণ তখনও ফেরেনি। আমি ডিনার করে ঘরে এসে শুয়েছি। হঠাৎ দরজায় টোকা পড়ল।
সৌম্য। বৌদি, ঠান্ডা লাগছে খুব, একটা গরম চাদর হবে? আমি আলমারি থেকে একটা মোটা চাদর বের করে দিলাম। ও চাদরটা গায়ে জড়িয়ে নিল। ধন্যবাদ বৌদি, রাতে তুমি একা থাকো, ভয় করে না? ওর কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। না, ভয় কিসের, অভ্যেস হয়ে গেছে, আমি বললাম। ও আমার পাশে এসে বসল। ঘরের আলো তখন টিমটিম করে জ্বলছিল। ওর হাতটা আমার হাতের খুব কাছে ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ও বলল, আমারও খুব একা লাগে বৌদি। ওর এই কথা শুনে আমার মনে হল ও যেন আমারই মনের কথা বলছে। দুজনের একাকিত্ব যেন এক হয়ে মিশে যাচ্ছিল। ওর চোখ তখন আমার দিকে, একদম গভীরে। আমি ওর চোখে আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, এক লোলুপ কিন্তু চাপা আবেগের প্রতিচ্ছবি। আমি ওর হাতটা আলতো করে ধরে ফেললাম। সেই প্রথম সরাসরি স্পর্শ। ওর হাতটা ছিল উষ্ণ, আর সেই উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমরা অনেকক্ষণ সেভাবেই বসেছিলাম, কোনো কথা বলিনি, শুধু একে অপরের স্পর্শের গভীরতা অনুভব করছিলাম। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত শান্তি, আর তার চেয়েও বেশি ছিল এক তীব্র কামনার উষ্ণতা, যা আমাদের দুজনেরই অলক্ষ্যে ছড়িয়ে পড়ছিল। সৌম্য এরপর থেকে আরও বেশি করে আমার কাছাকাছি আসতে শুরু করল। মাঝে মধ্যে রাতে যখন অরুণ বাড়িতে থাকত না, তখন ও এসে আমার ঘরে বসত। আমরা অনেকক্ষণ ধরে গল্প করতাম, জীবনের ছোট ছোট ঘটনা, ভবিষ্যতের স্বপ্ন। ও আমাকে অনেক ভরসা দিত, আমার মনের কথা শুনত। আমার মনে হতো যেন ওই একমাত্র মানুষ যে আমাকে সত্যিই বুঝতে পারে। অরুণকে আমি যা কোনোদিনও বলতে পারিনি, যা নিজের ভেতরে চেপে রেখেছিলাম, সেই সব কথা আমি সৌম্যকে বলতাম। আর ও মন দিয়ে শুনত, আমার পাশে থাকত। এই মানসিক নৈকট্য ধীরে ধীরে শারীরিক নৈকট্যের দিকে ঠেলে দিচ্ছিল আমাদের। আমার মনে আছে, একদিন দুপুরবেলা আমি বাথরুমে ছিলাম। স্নান সেরে সবে বেরোচ্ছি, তোয়ালেটা ভালো করে পেঁচিয়ে নিয়েছি। ঘরের দরজাটা অল্প খোলা ছিল। হঠাৎ শুনি সৌম্যের গলা, বৌদি, তুমি কোথায়? আমি কি ভেতরে আসব? আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি তড়িঘড়ি নিজেকে সামলে নিতে চেষ্টা করলাম। না না, আমি আসছি এখুনি, আমি বললাম। কিন্তু ততক্ষণে ও প্রায় দরজার কাছে চলে এসেছে। আমাকে তোয়ালে জড়ানো অবস্থায় দেখেই ওর চোখগুলো বড় বড় হয়ে গেল। ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে গেল। সেই হাসিটা ছিল একই সাথে বিব্রত এবং মুগ্ধ। আমার মনে হলো যেন আমার শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি গোপন অংশ ওর চোখের সামনে উন্মুক্ত হয়ে গেছে। আমি দ্রুত আমার আলমারি থেকে একটা শাড়ি বের করে গায়ে জড়াতে শুরু করলাম। ও তখনও দরজায় দাঁড়িয়ে। কিছু খুঁজছ? আমি কোনো মতে বললাম। ও মাথা নাড়ল। না, শুধু দেখতে এলাম তুমি স্নান সেরেছ কিনা, নিচে খেতে আসবে তো। ওর কথা শুনে আমার মনে হলো ও যেন অজুহাত খুঁজছে, শুধু আমাকে একবার দেখার জন্য। আমি কোনো উত্তর না দিয়ে দ্রুত কাপড় বদলতে লাগলাম। ও চলে গেল, কিন্তু ওর সেই দৃষ্টি আমার মনের আয়নায় লেগে থাকল। একদিন বিকেলে আমি বারান্দায় বসে চুল আঁচড়াচ্ছিলাম। আমার চুল বেশ লম্বা, পিঠ ছাপিয়ে কোমরের কাছে নেমে আসে। সৌম্য এলো, হাতে একটা জলের গ্লাস। বৌদি, চুল আঁচড়াচ্ছ? আমি হেসে বললাম, হ্যাঁ, বলো কি হয়েছে। ও আমার পেছনে এসে দাঁড়ালো। আমার চুলগুলো তখনও পিঠের উপর ছড়ানো। ও হঠাৎ করে আমার চুলের উপর দিয়ে হাত বুলিয়ে দিল। তোমার চুলগুলো খুব সুন্দর বৌদি, ও বলল। ওর হাতের স্পর্শ আমার সারা শরীরে বিদ্যুতের মতো বয়ে গেল। আমার বুক কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন স্থির হয়ে গেছে। আমি চাইছিলাম না ওর হাত সরে যাক। ও আরও কিছুক্ষণ আমার চুলে হাত বুলিয়ে তারপর সরিয়ে নিল। যাও, আর দেরি করো না, নিচে চা ঠান্ডা হয়ে যাবে, আমি বললাম। ও একটু হেসে চলে গেল, কিন্তু ওর স্পর্শের রেশ আমার চুলে, আমার পিঠে লেগে রইল সারাক্ষণ। আমার মনে পড়ে, অরুণদা যখন বাইরে যেত তখন সৌম্য প্রায়ই আমাদের ঘরে আসত। ঘরের বিছানায় আমরা বসে গল্প করতাম। একদিন বিকেলে এমনই গল্প করতে করতে ও আমার খুব কাছে সরে এলো। আমার হাতে একটা বই ছিল, আমি সেটা পড়ছিলাম। ও হঠাৎ আমার দিকে ঝুঁকে এসে আমার হাত থেকে বইটা নিল।
আমাদের চোখাচোখি হলো। ওর নিঃশ্বাস আমার গালে পড়ছিল। আমি ওর বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। ওর চোখ তখন আমার ঠোঁটের ওপর। আমার মনে হচ্ছিল ও বুঝি আমাকে চুমু খাবে। আমি শ্বাস রুদ্ধ করে বসেছিলাম। আমার ভেতরের নারী সত্তা তখন প্রবলভাবে চাইছিল সেই চুম্বন, কিন্তু ও শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাতটা ধরে নিল। বৌদি, তুমি আমার কাছে সব, ও বলল। ওর কথায় আমার চোখ জলে ভরে গেল। আমিও ওর হাতটা শক্ত করে ধরলাম। এই গোপন আবেগ, এই নিষিদ্ধ ভালোবাসা আমাকে ক্রমশ গ্রাস করছিল। আমি জানতাম আমি ভুল পথে হাঁটছি, কিন্তু ফেরার পথ যেন আমার কাছে অদৃশ্য হয়ে গিয়েছিল। একদিন রাতে, তখন প্রায় গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ দরজায় একটা মৃদু শব্দ শুনলাম। চোখ খুলে দেখি সৌম্য আমার দরজার কাছে দাঁড়িয়ে, ওর হাতে একটা টর্চ। বৌদি, তোমার কি জ্বর এসেছে? ও ফিসফিস করে বলল। আমি অবাক হয়ে বললাম, না তো, কেন? ও বলল, তোমার কপালটা একটু দেখতে এলাম। আমার কেমন যেন মনে হলো তোমার শরীর খারাপ। ও আমার পাশে এসে বসল, ওর হাতটা আমার কপালের ওপর রাখল। সেই স্পর্শ ছিল একই সাথে শীতল এবং উষ্ণ। ওর হাতের আঙুলগুলো আমার গালের ওপর আলতো করে বুলিয়ে দিল। আমার সারা শরীর তখন যেন বিদ্যুতের স্পর্শে কাঁপছিল। আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছিলাম। ও আরও কিছুক্ষণ সেভাবেই আমার কপালে হাত রেখে বসে রইল। আমি জানি ওর জ্বর মাপার কোনো প্রয়োজন ছিল না। ও শুধু আমাকে স্পর্শ করতে চেয়েছিল, আমার কাছাকাছি থাকতে চেয়েছিল। এই নীরব বোঝাপড়া, এই লুকানো কামনা আমাদের দুজনের মধ্যে একটা গভীর বাঁধন তৈরি করছিল। বন্ধুরা, আমার এই গল্পটা হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগবে, অনেকের কাছে হয়তো নিন্দনীয়, কিন্তু বিশ্বাস করুন, আমার মনের গভীরে যা ঘটেছিল তা আমি কাউকে বোঝাতে পারব না। এই গোপন সম্পর্ক, এই লুকানো আকর্ষণ আমাকে এমন এক জগতে নিয়ে গিয়েছিল যেখানে সমাজ, পরিবার, সম্মান সবকিছুই যেন গুরুত্বহীন মনে হতো। এই অনুভূতিগুলো ছিল অত্যন্ত তীব্র, অত্যন্ত ব্যক্তিগত। যদি আমার গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এমন আরও অনেক লুকানো গল্প বলার আছে আমার। এবার আসি এই সম্পর্কের জটিলতা আর সামাজিক সংঘাতের দিকে। সৌম্যের বাবা, মানে আমার ছোট শ্বশুরমশাই, মাঝে মাঝেই ওর পড়াশোনা নিয়ে আমাকে জিজ্ঞেস করতেন। বৌমা, সৌম্য কি পড়াশোনায় ঠিকঠাক মন দিচ্ছে তো? আজকাল তো মোবাইলে বেশি সময় কাটায়। আমি হাসি মুখে বলতাম, হ্যাঁ বাবা, সৌম্য খুব মন দিয়েই পড়াশোনা করে। আমার এই উত্তর দেওয়ার সময় আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠত। মনে হতো আমি বুঝি একটা বিশাল মিথ্যে বলছি। কিন্তু আমি তো আর বলতে পারতাম না যে সৌম্যের মনটা এখন শুধু পড়াশোনার দিকে নেই, সে এখন আমার দিকেও সমানভাবে মন দিয়েছে। আমাদের বাড়িতে প্রায়ই সৌম্যের বন্ধুরা আসত। ওরা হয়তো সৌম্যের ঘরে পড়াশোনা করত বা গল্প করত। আমি চা জল খাবার নিয়ে গেলে ওরা বেশ মজা করত। সৌম্য, তোর বৌদি তোকে খুব ভালোবাসে রে, সব সময় তোর খবর নেয়, ওরা হাসতে হাসতে বলতো। সৌম্যের মুখে তখন একটা চাপা হাসি দেখা যেত, আর আমার মনে হতো যেন আমার সারা শরীর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ওরা যা ভাবছে তার চেয়েও অনেক গভীরে ছিল আমাদের এই সম্পর্ক, কিন্তু সেই গভীরতা তো আর কাউকে বলা যায় না। এই গোপন সম্পর্কের মধ্যে একটা ভয়াবহ দিক ছিল, সেটা হলো ব্ল্যাকমেল। না, সৌম্য আমাকে সরাসরি ব্ল্যাকমেল করেনি, কিন্তু ওর নীরব উপস্থিতি, ওর চোখের ভাষা, ওর আমার প্রতি অধিকারবোধ, এগুলো আমাকে সবসময় একটা অদৃশ্য ফাঁদে ফেলে রাখত। বিশেষ করে যখন অরুণ বাড়িতে থাকত, তখন ওর আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসত। ও আমার দিকে এমনভাবে তাকাতো যেন ও আমাকে বলতে চাইছে, আমি জানি আমাদের গোপন কথা, আমি জানি তোমার মনের ভেতরে কি আছে। এই চাহনি আমার মনে একটা গভীর অস্থিরতা তৈরি করত। আমি ভয়ে সিটিয়ে থাকতাম, পাছে অরুণ বা বাড়ির অন্য কেউ আমাদের চোখের ইশারা বা অস্বাভাবিক কিছু ধরে ফেলে। আমার মনে পড়ে একবার আমরা একসঙ্গে বসে টিভিতে সিনেমা দেখছিলাম। অরুণ তখন অফিসের কাজে ব্যস্ত। সিনেমার একটা দৃশ্যে নায়ক নায়িকা খুব কাছাকাছি আসছিল। আমি হঠাৎ অনুভব করলাম সৌম্যের হাত আমার হাতের খুব কাছে, যেন অনিচ্ছাকৃতভাবেই লেগে গেছে। আমার চোখ তখন টিভিতে,
কিন্তু আমার মনটা ছিল ওর হাতের স্পর্শে। আমি অনুভব করলাম ওর আঙুলগুলো আলতো করে আমার আঙুলগুলো ছুঁয়ে দিল। আমি চমকে উঠলাম, চোখ সরিয়ে ওর দিকে তাকালাম। ও তখনও টিভির দিকেই তাকিয়ে, কিন্তু ওর মুখে একটা চাপা হাসি ছিল। সেই হাসিতে আমি এক অদ্ভুত আনন্দ আর একই সাথে এক শয়তানি দুষ্টুমি দেখেছিলাম। আমি দ্রুত আমার হাত সরিয়ে নিলাম। আমার মনে হলো ও যেন আমাকে চ্যালেঞ্জ করছে। তুমি কি অস্বীকার করতে পারবে এই আকর্ষণ? এই নীরব ব্ল্যাকমেল আমাকে আরও বেশি করে ওর দিকে ঠেলে দিচ্ছিল। একটা সময় এমন এলো যে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। ওর আকর্ষণ আমাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে আমার কাছে আর কোনো যুক্তি, কোনো সামাজিক বাধা কিছুই টিকছিল না। একদিন রাতে অরুণ বাড়িতে নেই। সৌম্য আমার ঘরে এলো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। সেদিন ওর চোখে ছিল এক অদ্ভুত জেদ, এক তীব্র আকাঙ্ক্ষা। ও আমার হাতটা ধরল, তারপর আমার কপালে একটা আলতো চুমু খেল। আমার সারা শরীর যেন শিহরিত হল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ তখন জলে ভেজা। বৌদি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, ও ফিসফিস করে বলল। ওর কথায় আমার বুকের ভেতরটা ভেঙে পড়ল। আমি জানতাম এটা ভুল, কিন্তু ওর এই অকপট স্বীকারোক্তি আমাকে আর কোনো প্রতিবাদ করতে দিল না। তারপর যা ঘটল তা আমি কখনোই বিস্তারিত বলতে পারবো না। শুধু এটুকুই বলবো যে সেদিন রাতে আমাদের মধ্যে যে অদৃশ্য বাঁধন ছিল তা আরও দৃঢ় হল। আমাদের দেহ, মন সব কিছু যেন এক হয়ে গিয়েছিল সেই গোপন মুহূর্তে। সেই মুহূর্ত ছিল একই সাথে চরম সুখের এবং চরম বেদনার। সুখের কারণ আমার ভেতরে যে দীর্ঘদিনের শূন্যতা ছিল তা যেন পূরণ হয়েছিল, আর বেদনার কারণ আমি জানতাম আমি সমাজের চোখে একজন অপরাধী, নিজের বিবেকের চোখে একজন বিশ্বাসঘাতক। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আরও জটিল হল। আমরা যেন একটা বিপজ্জনক খেলায় মেতে উঠেছিলাম। যখনই সুযোগ পেতাম আমরা দুজন একে অপরের কাছে আসতাম। কখনো রান্নাঘরে, কখনো দুপুরে যখন সবাই ঘুমিয়ে থাকত, আবার কখনো গভীর রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যেত। প্রতিটি গোপন অভিসার আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করত। একদিকে ছিল তীব্র শারীরিক আকর্ষণ, অন্যদিকে ছিল ভয়, লজ্জা আর অপরাধবোধ। সৌম্য মাঝে মাঝে আমার ফোন চেক করত, অরুণদার মেসেজ দেখত। আমি প্রথম দিকে অবাক হলেও পরে বুঝেছিলাম ও যেন আমাকে নিজের করে নিতে চাইছে, ওর অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে। এই অধিকার বোধ মাঝে মাঝে আমার কাছে ব্ল্যাকমেইলের মতো লাগত। ও জানত আমার সব দুর্বলতা, আমার সব গোপন ইচ্ছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই ও আমার উপর এক অদৃশ্য নিয়ন্ত্রণ তৈরি করছিল। আমার মনে হতো যেন আমি ওর হাতের পুতুল হয়ে গেছি। কিন্তু অদ্ভুত বিষয় হল, এই নিয়ন্ত্রণের মধ্যে আমি এক অদ্ভুত নিরাপত্তা খুঁজে পেতাম। অরুণদা যখন বাইরে থাকত তখন আমার একা লাগত, কিন্তু সৌম্যর এই উপস্থিতি, ওর এই অধিকার বোধ আমাকে একা লাগতে দিত না। আমি জানতাম ও আছে, আমার কাছাকাছি আছে। এই অনুভূতিটা ছিল খুবই দ্বিমুখী। একদিকে যেমন আমি মুক্তি খুঁজতাম এই বন্ধন থেকে, অন্যদিকে তেমনই আমি এই বন্ধনে আটকে থাকতে চাইতাম। দিনের পর দিন এই গোপন সম্পর্ক চালিয়ে যাওয়াটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল। আমার মনে হতো যেন আমি প্রতিনিয়ত একটা মুখোশ পরে আছি। বাড়ির লোকজনের সামনে একরকম, সৌম্যর সামনে আরেক রকম। এই দ্বৈত জীবন আমাকে মানসিকভাবে খুব ক্লান্ত করে তুলছিল। আমি হাসতাম, কথা বলতাম, স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার মনের গভীরে প্রতিনিয়ত ঝড় বইত। আমার মনে পড়ে একবার অরুণ বাড়িতে এসেছিল। আমরা সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। সৌম্য তখন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ও আমাকে বলতে চাইছে, আমি জানি আমাদের গোপন কথা, আমি জানি তোমার মনের ভেতরে কি আছে। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত বিজয়ীর হাসি। আমি ভয়ে ভয়ে খাচ্ছিলাম, পাছে অরুণদা ওর এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে ফেলে। কিন্তু অরুণদা তার নিজের মতো ছিল, কোনো কিছুতেই ওর খেয়াল ছিল না। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম সৌম্যর এই খেলাটা আমার জন্য ভালো হচ্ছে না। ও যেন আমার দুর্বলতাকে ব্যবহার করছে নিজের সুবিধার জন্য। আমার মন যেন আরও বেশি করে ভেঙে পড়ছিল। আমি চাইছিলাম এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি পারছিলাম না। ওর প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল, একটা গভীর আসক্তি ছিল।
একদিন আমি সৌম্যকে বললাম, সৌম্য, এটা ঠিক হচ্ছে না, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। ও আমার দিকে অবাক চোখে তাকালো। কেন বৌদি, কি হয়েছে? ওর গলায় ছিল এক অদ্ভুত অভিমান। আমরা যা করছি তা অন্যায়, সমাজ এটা মেনে নেবে না, আর আমার বিবেকও আমাকে দংশন করছে। আমি বললাম। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার হাতটা ধরল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বৌদি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওর কথায় আমার মনটা নরম হয়ে এলো। আমি জানতাম ও আমাকে সত্যি বলছে, কিন্তু আমি এটাও জানতাম যে এই পথটা অন্ধকার। আমি ওর চোখে চোখ রেখে বললাম, সৌম্য, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে সম্মান করা, শ্রদ্ধা করা। আর আমরা যা করছি তাতে না আছে সম্মান, না আছে শ্রদ্ধা। আমাদের সম্পর্কটা এখন আর পবিত্র নেই। আমার কথায় ও ধীরে ধীরে আমার হাত ছেড়ে দিল। ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি জানি ওর কষ্ট হচ্ছিল, আমারও হচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আর চলতে দেওয়া যায় না। সেই দিনটা ছিল আমার জীবনের একটা মোড়। আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। এরপর থেকে আমি সৌম্যর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। ওর কাছে আসা বন্ধ করে দিলাম, ওর সাথে একাকী সময় কাটানো কমিয়ে দিলাম। ও প্রথমে মানতে পারছিল না, অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, এমনকি অভিমানও করেছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আমি জানতাম এই কষ্টটা সাময়িক। আমার পরিবার, আমার সম্মান, আমার মানসিক শান্তি, এগুলোই আমার কাছে সবচেয়ে মূল্যবান। এখনও মাঝে মাঝে সৌম্যর চোখের দিকে তাকালে সেই পুরনো আবেগটা অনুভব করি, কিন্তু আমি জানি আমাকে শক্ত থাকতে হবে। আমার এই অভিজ্ঞতাটা আমার জীবনের এক কঠিন শিক্ষা। যখন আবেগ সমস্ত যুক্তিকে গ্রাস করে, যখন মানসিক দুর্বলতা মানুষকে ভুল পথে পরিচালিত করে, তখন তার ফল হয় ভয়াবহ। সমাজের সীমারেখা পেরিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে তাতে হয়তো সাময়িক সুখ থাকে, কিন্তু তার পরিণতি হয় দীর্ঘস্থায়ী কষ্ট আর অনুশোচনা। বন্ধুরা, জীবনটা খুবই জটিল, এখানে অনেক অপ্রত্যাশিত মোড় আসে, কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি। নিজেদের সম্মান, নিজেদের পরিবার আর নিজেদের মানসিক শান্তিকে কোনো কিছুর বিনিময়ে নষ্ট হতে দেবেন না। এই শিক্ষাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভাবাবে, আপনাদের কিছু শেখাবে। ভালো থাকবেন।